গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। তোমাদের ক্লাস 7 এর আমি ফার্স্ট চ্যাপ্টার, যেটা ইতিহাসের ধারণা বলেছিল, সেটা আমি কমপ্লিট করেছি। একটা ছোট্ট ভিডিওর মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের যেটা আছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আলোচনা করি। তো তোমাদের এই চ্যাপ্টারে ফার্স্টে তোমাদেরকে একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে বঙ্গ, বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। এখানে কয়েকটি তোমাদের ইনফরমেশন মনে রাখতে হবে শর্ট কোশ্চেন আকারে। যেমন হচ্ছে ফার্স্ট দেখো, বঙ্গ নামটির উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া গিয়েছে? তো সেটা তোমরা বলবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। তারপরে হচ্ছে আরো কোন কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ রয়েছে। যেমন হচ্ছে দেখো কৌটিল্য, তোমরা জানো যে কৌটিল্য, এনার অপর নাম হচ্ছে চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তিনি অর্থনীতিবিদ ছিলেন। তো কৌটিল্যের অর্থশাস্ত্রতেও বঙ্গ নামটির উল্লেখ রয়েছে। এছাড়াও কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ আর সুম্য এই দুটো নামের উল্লেখ আছে। তারপরে দেখো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ, এই মিনহাজ উস সিরাজের একটা লেখা বই, ঠিক আছে, তো সেখানেও কিন্তু বঙ্গ নামটির উল্লেখ রয়েছে। তারপরে মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল, তার লেখা আইনে আকবরী গ্রন্থেও সুবা বাংলার উল্লেখ রয়েছে। এখানে সুবা যে শব্দটা, এই সুবা শব্দটার অর্থ হচ্ছে প্রদেশ বা রাজ্য। দেখো তারপরে পড়তে হবে যে ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা আমাদের দেশে আসে, তখন এই দেশটার নাম দেয় বেঙ্গালা। এবার এই বিরাট ভূখণ্ডটাকেই বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই মানে পরিচয় দেওয়া হয়, পরিচিতি লাভ করে। তারপরে দেখো 1947 সালে আমাদের তো দেশ ভাগ হয় 1947 সালে। তখন বাংলা ভাগ হয়ে যায়। বাংলা কিভাবে ভাগ হয় না, পশ্চিম ভাগটার নাম হয় পশ্চিমবঙ্গ আর পূর্ব দিকটার নাম হয় পূর্ব পাকিস্তান। তারপরে 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ হয়। সেই মুক্তিযুদ্ধের পরেই পূর্ব পাকিস্তান যেটা নাম হয়েছিল সেটাই একটা স্বাধীন দেশে পরিণত হয়। তখন তার নতুন নাম হয় বাংলাদেশ। এই যে ইনফরমেশন গুলো বললাম, বঙ্গ, বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এগুলো তোমাদেরকে শর্ট কোশ্চেন হিসাবে তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে দেখো নেক্সট টপিক, দেখো তারপর পড়বো প্রাচীন বাংলার অঞ্চল সমূহ। মানে প্রাচীন বাংলাতে কোন কোন অঞ্চল ছিল বা কোন কোন অঞ্চল নিয়ে প্রাচীন বাংলা গঠিত হয়েছিল। ফার্স্ট হচ্ছে পুন্ড্রবর্ধন। এখানে আমরা 9টা অঞ্চল পাবো। ফার্স্ট হচ্ছে পুন্ড্রবর্ধন, সেকেন্ড বরেন্দ্র, তারপর বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্য, গৌড়, সমতট, হরিকেল। এই 9টি অঞ্চল নিয়ে প্রাচীন বাংলা মানে সমন্বিত ছিল। তাহলে আমরা প্রথম যেটা পুন্ড্রবর্ধন, তার সম্পর্কে জেনে নিই। দেখো পুন্ড্রবর্ধন হচ্ছে এই যে যতগুলো পড়লে প্রাচীন বাংলার অঞ্চল, তার মধ্যে বৃহত্তম হচ্ছে পুন্ড্রবর্ধন। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা, এই এলাকাগুলো জুড়ে ছিল পুন্ড্রবর্ধন। একসময় শ্রীহট্ট, যেটা সিলেট, সেটাও কিন্তু এই পুন্ড্রবর্ধনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর গুপ্ত যুগে এই পুন্ড্রবর্ধন ছিল একটা ভক্তি এলাকা, মানে শাসন এলাকা। তারপর দেখো বরেন্দ্র, সেকেন্ড। বরেন্দ্রতে আমরা এইটুকুই জানবো, যেটা তোমাদের টেক্সট বই দিয়েছে, যে ভাগীরথী আর করতোয়া এই দুটো নদীর মধ্যবর্তী এলাকা যেটা ছিল সেটাই হচ্ছে বরেন্দ্র অঞ্চল। দেখো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বঙ্গ। তো এই বঙ্গটা কোন এলাকাটাকে বলবো না, পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে যে বদ্বীপ এলাকাটা আছে সেটাই আমরা বঙ্গ নামে জানবো। আর খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতকে এই বঙ্গ বলতে তখন বাংলাদেশের ঢাকা বিক্রম, মানে যেটা এখনকার হচ্ছে ঢাকা বিক্রমপুর, তারপরে ফরিদপুর, বরিশাল, এই অঞ্চলগুলো ছিল। এরপরে দেখো বঙ্গাল। বঙ্গাল হচ্ছে বঙ্গ যেটা পড়লাম, সেই বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল, এটাই হচ্ছে আমাদের বঙ্গাল। এরপরে দেখো রাঢ়, সুম। তো তার মধ্যে প্রথমে যদি দেখি যে প্রাচীন রাঢ়টা বা একে লাড়ও বলা হয়। তো এটা হচ্ছে উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়, এই দুটো ভাগে বিভক্ত। তার মধ্যে উত্তর রাঢ়টাকে বলে বজ্রভূমি বা বজ্রভূমি, আর দক্ষিণ রাঢ়টাকে বলে সুম্যভূমি। এবার এই উত্তর রাঢ় বলতে এখনকার দিনে কোন অঞ্চলগুলো না, মুর্শিদাবাদের পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একটা অংশ, তারপরে বর্ধমান জেলার কিছু অংশ, এগুলো হচ্ছে উত্তর রাঢ়ের অংশ। আর দক্ষিণ রাঢ় বলতে আমরা বুঝবো বঙ্গোপসাগরের যে নিকটবর্তী এলাকাগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে দক্ষিণ রাঢ়ের অংশ। ঠিক আছে, দেখো এবার আমরা পড়বো গৌড়। তো গৌড় অঞ্চল তো আছেই, এবার গৌড় বলতে একটা জনগোষ্ঠীকেও কিন্তু বোঝাতো। তারপর দেখো বরাও মিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ,
বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে গৌড় অঞ্চলটা গঠিত ছিল। আর তোমরা জানো যে শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা বৃদ্ধি লাভ করেছিল। শশাঙ্ক সম্পর্কে আমরা পড়বো, তিনি একজন গুপ্ত সম্রাট ছিলেন, তো তার সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি। তারপর দেখো সমতট। তো সমতট হচ্ছে মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা। যেটা প্রাচীন সমতট ছিল সেটা ছিল কি না মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা। আর বর্তমানে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করেই এই প্রাচীন বাংলার সমতল অঞ্চল বিস্তৃত ছিল। নেক্সট দেখো, আর এটা আমাদের একদম লাস্ট প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে, সেটা হচ্ছে হরিকেল। তো হরিকেল হচ্ছে এই যে সমতট বললাম, তো এই সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের যে চট্টগ্রাম আছে সেই চট্টগ্রামের উপকূল অঞ্চল এই প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। তো এই হচ্ছে প্রাচীন বাংলার সমস্ত অঞ্চলগুলো। আশা করি এতদূর পর্যন্ত তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।